কিছু মিস করে করছি, সায়েন্সটা একটু বলছি, দেখো সায়েন্সটা একটু দরকার আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো ডিসকাস করছি। ক্যারোলাস লিনিয়াস এই প্রথম এই কনসেপ্টটা দিয়েছিলেন, দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের কনসেপ্টটা প্রথম দিয়েছিলেন এই ক্যারোলাস লিনিয়াস। ক্লাস 9-10 বইগুলো ভালো করে পড়তে হবে। যে কোনো পরীক্ষা দিতে গেলে তোমাকে, বিশেষ করে বায়োলজি বইটা, সায়েন্সের মধ্যে বায়োলজি যে কোনো পরীক্ষাতেই থাকে, ঠিক আছে? তো ট্যাক্সোনমির ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। ওনার এই বইটাতে আমরা ট্যাক্সোনমি এবং দ্বিপদ নামকরণের কনসেপ্টটা জানতে পারি এখান থেকে। আচ্ছা, বলো বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? বায়োলজি, দ্য ওয়ার্ড বায়োলজি, দ্য ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিল, লিখে রাখবে, ল্যামার্ক। ল্যামার্কের যে মতবাদ সেটা কি নামে পরিচিত? ল্যামার্কবাদ। আচ্ছা, ল্যামার্কের কোনো বই আছে কি? ফিলোজফিক জুলজিক। ফিলোজফিক জুলজিক বইটি কার লেখা? ল্যামার্ক। আচ্ছা, বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিল ল্যামার্ক। আচ্ছা, জীববিদ্যার বায়োলজির জনক বলা হয় অ্যারিস্টটলকে। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাস। উদ্ভিদবিদ্যা মানে বটানি, বটানির জনক বলা হয় থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে বটানির জনক বলা হয়। প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল, জুলজির জনক অ্যারিস্টটলকে ধরা হয়। বোঝা গেছে? আচ্ছা, মাইক্রোবায়োলজিতে কি সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা করা হয়? মাইক্রোবায়োলজি অণুজীববিদ্যা। অণুজীব মানে সেখানে বিভিন্ন রকম জীবাণু সংক্রান্ত অধ্যয়ন। আচ্ছা, কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা, সেটাকে কি বলা হয়? অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজি স্টাডি অ্যাবাউট, ওয়ান ওয়ার্ডস হয়ে যাচ্ছে, স্টাডি অফ ইনসেক্টস। স্টাডি অফ ইনসেক্টস, এটা হচ্ছে অ্যান্টোমোলজি, স্টাডি অফ ইনসেক্টস। আর স্টাডি অফ বার্ডস তোমরা জানো, অর্নিথোলজি। অর্নিথোলজি হচ্ছে স্টাডি অফ বার্ডস। আচ্ছা, প্রত্নতত্ত্ববিদ্যা যেটাকে বলা হয় স্টাডি অ্যাবাউট, ওটাকে প্যালিওঅন্টোলজি বলা হয়। লিখে রাখবে, স্টাডি অ্যাবাউট ফসিলস, প্যালিওঅন্টোলজি। আগের দিনে বলছিলাম, প্যালিওঅন্টোলজি মিন্স স্টাডি অফ ফসিলস। ফসিলস মিন্স জীবাশ্ম। আচ্ছা, ফসিলস তোমরা জানো যে কার্বন ডেটিং পদ্ধতিতে ফসিলস এর বয়স, জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? কার্বন ডেটিং পদ্ধতি। কার্বন যে C14 যে আইসোটোপ আছে, এই C14 আইসোটোপ দিয়ে কার্বন পদ্ধতিতে এই ফসিলস বা জীবাশ্ম, যেটা আমরা কোন শিলায় দেখতে পাই? পাললিক শিলায়। পাললিক শিলায় এই ফসিলস দেখা যায়। 4500 কোটি বছর পর্যন্ত এই C14 আইসোটোপ দিয়ে এই ফসিলস এর বয়স নির্ধারণ করা হয়। আচ্ছা, সমুদ্রের গভীরতা মাপার এককের নাম কি? ফ্যাথোমিটার। আর যন্ত্রটা হচ্ছে ফ্যাথোমিটার। আর একক যদি বলা হয়, হ্যাঁ, KNT, নট, মনে রাখবে। আচ্ছা, ওজোন স্তরের ঘনত্ব মাপার এককের নাম কি? ডবসন। ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন। আচ্ছা, এরপর বলো, এটা হচ্ছে সমুদ্রতলের গভীরতা মাপার একটা একক, নট। সমুদ্রতলের তরঙ্গ দৈর্ঘ্য মানে গভীরতার তরঙ্গ দৈর্ঘ্য মাপার একক, নট, KNOT।
আচ্ছা, বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয়? মেন্ডেল। বংশগতি মানে সেখানে হচ্ছে জেনেটিক্স, তাই তো? ইংলিশটা মনে রাখবে। কয়েকটা জিনিসের বিজ্ঞানসম্মত নাম আমাকে এবার মনে করাবে। গ্রুপে তোমরা সব খুব ইনঅ্যাক্টিভ, কেউ কিছু দরকারও হয় না, কারো কিছু জানার দরকার হয় না। আমি নিজের থেকেই যখন যা মনে হয় পাঠাই, বা দরকার হলে কেউ কোনোদিন আজ পর্যন্ত কোনো কোয়েশ্চেন করেনি। যারা যে স্টুডেন্টরা কোয়েশ্চেন করে তার মানে কি তারা বেশি পড়াশোনা করে, আর যার মনে কোনো কোয়েশ্চেনই নেই তাহলে সে পড়াশোনাই করে না, তার কোয়েশ্চেন আসবে কোথা থেকে? এত চুপচাপ তোমাদের মন থেকে মনে হয় কাউকে দেখিনি আমি এতদিন ধরে পড়াচ্ছি। আচ্ছা, পরিব্যক্তি, মিউটেশন, মিউটেশন থিওরির জনক কাকে বলা হয়? হুগো দা ভ্রিস। মিউটেশন থিওরি, হুগো দা ভ্রিস। মিউটেশন থিওরি, মিউটেশন মানে কি কি বলতো? হঠাৎ পরিবর্তন হয়, একটা আকস্মিক পরিবর্তন। বলো, ভালো করে বলো দেখি কি বলছো। জিনের হঠাৎ করে একটা আকস্মিক পরিবর্তন হয়, বৃহৎ এবং বংশানুক্রমিক পরিবর্তন বলা যেতে পারে। এটাকে পরিব্যক্তি বা বলা হয় মিউটেশন। আচ্ছা, বিপাকমূলক প্রক্রিয়া দুটি আছে, একটা উপচিতি বিপাকমূলক প্রক্রিয়া আর একটা অপচিতি। আচ্ছা, সালোক সংশ্লেষটা কি উপচিতি না অপচিতি? সালোক সংশ্লেষ, শ্বসন। সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি বিপাকমূলক প্রক্রিয়া, আর শ্বসন হচ্ছে অপচিতি। ঠিক আছে। সালোক সংশ্লেষ কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? দেখো, ওই জায়গা থেকে আমি কিছু কোশ্চেন আজকে দিয়ে দেবো, যেগুলো থেকে আসে। আচ্ছা বলো, নিউট্রিশন থেকে কিছু কোশ্চেন বলছি, ওই জায়গাটা থেকে কোশ্চেন কয়েকটা করলেই হবে, অতটা ইম্পর্টেন্ট নয়। সালোক সংশ্লেষ শ্বসন থেকে বার্নেস, বিজ্ঞানী বার্নেস, বিজ্ঞানী বার্নেস কিছু কোশ্চেন দিয়ে দেবো ওই জায়গা থেকে। বিরাট কোশ্চেন আসে না সালোক সংশ্লেষ শ্বসন থেকে। ঠিক আছে। দেখো, কয়েকটা বিশেষ উদ্ভিদ আর তাদের বিজ্ঞানসম্মত নাম, এই জিনিসগুলোর লিস্ট কয়েকটা দেবো, যেগুলো দেখে যাবে। ঠিক আছে, এগুলো পরীক্ষাতে এসেছে, প্রিভিয়াস ইয়ার্স, এরকম কিছু কোশ্চেন যেগুলোর পিডিএফ এর মতো করে দেবো, খাতায় লিখে লিখে পড়বে। আচ্ছা, আমাদের দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটা? স্নায়ু কোষ। কতগুলো হাড় আছে আমাদের শরীরে? 206টি। বাচ্চাদের কতগুলো থাকে? 300টি থাকে। 300। আমাদের মস্তিষ্কের ওজন কত? 3536, যেটা থাকবে সেটাই করবে। বলো তো, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিল? ল্যান্ডস্টাইনার, ল্যান্ডস্টাইনার। আচ্ছা। আহ, আমাদের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি? প্লীহা হবে, স্প্লিন। আর পৌষ্টিক গ্রন্থি সব থেকে বড়? এটা হবে যকৃৎ, লিভার, লিভার। আচ্ছা, এখানটা থেকে কয়েকটা বিজ্ঞানসম্মত নাম দেবো। ধরো ধরো তোমার ভুট্টা, সূর্যমুখী, সর্পগন্ধা। সর্পগন্ধা কি কাজে লাগে বলো তো? হ্যাঁ, উচ্চ রক্তচাপ। আচ্ছা, আলেকজান্ডার ফ্লেমিং এর নাম আগের দিন বলছিলাম। আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিল? পেনিসিলিয়াম আবিষ্কার করেছিল। পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। গল্পটা খুব জমে গেছে, বলো তো কি গল্প করছো?
আমরা একটু শুনি। পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে এই, আচ্ছা বলো তো সিঙ্কোনা গাছ কি কাজে লাগে? সিঙ্কোনা, সিঙ্কোনার বিজ্ঞানসম্মত নাম সিঙ্কোনা ক্যালিসিয়া, কুইনাইন আবিষ্কার করা হয় সিঙ্কোনা গাছ থেকে। ঠিক বলেছো। তাহলে এই জায়গাগুলোর কয়েকটা বিজ্ঞানসম্মত নাম কিন্তু কিছু প্রাণীর আর কিছু উদ্ভিদের, এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে। আচ্ছা, আমাদের পৃথিবীতে কিছু জীবন্ত জীবাশ্ম আছে। জীবন্ত জীবাশ্ম কি কোনগুলোকে বলা হয়? যারা পরিবেশের সাথে এতদিন ধরে টিকে আছে, মানে অস্তিত্বের জন্য সংগ্রাম, যে ডারউইনের যে মতবাদ, ডারউইনের কি কি মতবাদ আছে? ডারউইনের লেখা বইটির নাম বলো তো রিয়া। অরিজিন অফ স্পেসিস। কত সালে লিখেছিল বইটা? 1859। তিনি একটা জাহাজে করে ঘুরেছিলেন বিভিন্ন দ্বীপপুঞ্জে এবং ঘুরে ঘুরে এই বইটি লিখেছিলেন। তারপর তো কেরালা এই মানে চার্লস ডারউইনের মতবাদ কি কি আছে? যোগ্যতমের উদ্বর্তন, আর অস্তিত্বের জন্য সংগ্রাম। হ্যাঁ, 1859। অস্তিত্বের জন্য সংগ্রাম, এই মতবাদগুলো পরবর্তী ক্ষেত্রে হারবার্ট স্পেন্সার প্রবর্তন করেছিল। ঠিক আছে, যদি বলে প্রবর্তন কে করেছিল তাহলে হবে হারবার্ট স্পেন্সার। আচ্ছা, ইসিজির ফুল ফর্ম কি? কার্ডিওগ্রাফি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এটা উইলিয়াম এইথ হবেন, ডাচ। দরকার নেই সেরকম। বলতো জেরপ্থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। ক্যারাটোম্যালেসিয়া, ক্যারাটোম্যালেসিয়া হচ্ছে ভিটামিন এ। আচ্ছা, ভিটামিন এর প্রধান উৎস কি বলতে পারবে? হ্যাঁ, ক্যারট বা গাজর। তাহলে রাতকানা, এই যে জেরপ্থ্যালমিয়া বলো, ক্যারাটোম্যালেসিয়া, চোখের কর্নিয়া শুকিয়ে যায়। ক্যারাটোম্যালেসিয়াতে কি হয়? চোখের কর্নিয়া শুকিয়ে যায়, এর ফলে এই রোগটি হয় এবং ভিটামিন এর অভাবে বেসিক্যালি এটা হয়ে থাকে। আচ্ছা, চিলোসিস, চুল উঠে যাওয়া, জিভে ঘা, এগুলো কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি, বি টু বলবে, ঠিক আছে, বি টু। আর বি ওয়ান এর অভাবে কি রোগ হয়? ভেরি ভেরি, বি ওয়ান এর রাসায়নিক নাম কি? হ্যাঁ, থিয়ামিন। আচ্ছা, বি5 কে পিপি ফ্যাক্টর বলা হয়, মনে রাখবে। হ্যাঁ। আচ্ছা, পেলেগ্রা তাহলে কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা বি3 হবে, বি3 এর অভাবে পেলেগ্রা হবে। আচ্ছা, পার্নিসিয়াস অ্যানিমিয়া, একটা নর্মাল অ্যানিমিয়া হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়াটা কোন ভিটামিনের অভাবে? বি12 হবে, পার্নিসিয়াস অ্যানিমিয়া হবে বি12। বি12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন, বি12। পার্নিসিয়াস অ্যানিমিয়া, অ্যানিমিয়া যদি অপশন থাকে বি6ও হতে পারে যদি বি12 অপশন না থাকে, কারণ বি6 এর অভাবেও অ্যানিমিয়া হয়। কিন্তু পার্নিসিয়াস অ্যানিমিয়া বেসিক্যালি বি12 এর অভাবে হয়। আর কোন খনিজের অভাবে অ্যানিমিয়া হয়? আয়রন হবে, আয়রন। আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগটি হয়। অ্যানিমিয়ার বাংলা কি? রক্তাল্পতা। বাংলা এলে অনেকে বুঝতে না পারলে ছেড়ে আসবে। ঠিক আছে, এরকম ঘটনা ঘটে, বুঝতে পারছি। আচ্ছা, রিকেটসটা তো প্রত্যেকেই জানো। রিকেটস, রিকেটস কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। আচ্ছা, বিএমআর, বিএমআর এর ফুল ফর্ম কি? বেসাল মেটাবলিক রেট। আচ্ছা, প্রোটিনের অভাবে ঘটে দুটি রোগের নাম, প্রোটিন আর কোয়াশিকর। সবাই একসাথে বসলে হয়ে যাবে সবগুলো, বলো। পরীক্ষাতে যদি একসাথে বসতে পেতে তাহলে সবগুলোই হয়ে যেত। আচ্ছা, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না একটা গাছ,
সুন্দরী গাছ, সুন্দরী গাছে বেসিক্যালি জরায়ুজ অগ্রদগম দেখা যায় না। আচ্ছা, ম্যানগ্রোভ ফরেস্টে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো, জরায়ুজ অগ্রদগম, তারপর তোমার ঠেসমূল, শ্বাসমূল, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ভারতের কোথায় সব থেকে বেশি দেখা যায়? সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন একটি ম্যানগ্রোভ ফরেস্টের জন্য বিখ্যাত। আচ্ছা, এরপর বলো, সুন্দরবন একটা ন্যাশনাল পার্কও বটে। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। আর প্রথম রামসার সাইট, রামসার সাইট কোন জায়গাগুলোর উপর দেওয়া হয়? রামসার সাইট, রামসার সম্মেলনটা কাকে কেন্দ্র করে হয়েছিল? জলাভূমি, জলাভূমি কেন্দ্র করে হয়েছিল রামসার সম্মেলন। তাহলে ভারতের প্রথম রামসার সাইট কোনটি? নীলগিরি, ওটা হচ্ছে তোমার ওই বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ। রামসার সাইট প্রথম হচ্ছে চিল্কা লেক, চিল্কা হ্রদ। আরেকটা হচ্ছে তোমার কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। কেওলাদেও ঘানা যে ন্যাশনাল পার্ক আছে, এটা কোথায় আছে? এটা আছে রাজস্থান। রাজস্থানের যে কেওলাদেও ঘানা, এটা হচ্ছে ভারতের প্রথম ফার্স্ট রামসার সাইট। আচ্ছা, রামসার সম্মেলন কখন হয়েছিল? 1971 সাল, ঠিক আছে। আর এই দুটো রিকগনাইজড হয়েছিল 1981 সাল, 1981। 1981 সালে এই দুটি রামসার সাইটের তকমা পায়, চিল্কা লেক এবং কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। এই দুটো প্রথম রামসার সাইট হচ্ছে ভারতের, এই দুটো। প্রথম রাম সম্মেলন হচ্ছে কোথায়? 1971 সালে। রামসার হচ্ছে একটা ইরানের শহর, যেখানে এই সম্মেলনটা হয়েছিল, এই জন্য রামসার সম্মেলন নামে পরিচিত। এই দুটো একসাথেই হয়েছিল। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি যে হয়, অ্যাসিড বৃষ্টিতে কি কি অ্যাসিড থাকে? SO2 আর NO2। SO2 এর ফুল ফর্ম কি? আর NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। আচ্ছা, মানে কি নাইট্রোজেন যে সাইকেলটা হয়, এটা কি কি পদ্ধতিতে মানে উদ্ভিদের নাইট্রোজেনটা গ্রহণ করে? একটা প্রাকৃতিক উপায় আছে, আর কিছু? প্রাকৃতিক উপায় আছে, তারপর কিছু মিথজীবী উদ্ভিদের দ্বারা নাইট্রোজেন সংবন্ধন হয়। যেমন মিথজীবী উদ্ভিদ, যেমন ধরো কিছু তোমার রাইজোবিয়াম, যে সিম্বগোত্র উদ্ভিদের মূলে যে অর্বুদ জমা হয়, যেখানে বাতাসের মুক্ত নাইট্রোজেনটা সংবন্ধন হয়, এবং সেখান থেকে উদ্ভিদ সরাসরি বাতাসের মুক্ত নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এখানে যে নাইট্রেট লবণটা কনভার্ট হয়, নাইট্রোজেন থেকে নাইট্রেট লবণ হয়, এবং সেই নাইট্রেট লবণটা উদ্ভিদ গ্রহণ করতে পারে। বুঝা গেছে? সেই নাইট্রেট লবণ গ্রহণ না করলে ওরা ওটা মানে পারবে না, তাছাড়া তারপর আবার ওটা নাইট্রোজেনে কনভার্ট হয়। আচ্ছা, স্মল পক্স বা গুটি বসন্ত কোন ভাইরাসের আক্রমণে হয়? পোলিও ভাইরাস, রুবেল ভাইরাস, ভ্যারিওয়ালা ভাইরাস, ভ্যারিওয়ালা ভাইরাস। স্মল পক্স বা যেটাকে বলা হয় গুটি বসন্ত, মনে রাখবে। এই গুটি বসন্তের প্রতিষেধক কে আবিষ্কার করেছিল? এডওয়ার্ড জেনার। লিখে রাখবে না জানলে, এডওয়ার্ড জেনার। কি কোয়েশ্চেন দেখি, নিজের কোয়েশ্চেন বলো দেখি, দাও কোয়েশ্চেনটা। হ্যাঁ, ভাইরাসটার নাম হচ্ছে ভ্যারিওয়ালা ভাইরাস, ভ্যারিওয়ালা ভাইরাস। এই তো কি সুন্দর কোয়েশ্চেন দিয়েছে। বলো, প্যাটলেটস আর ফর্ম ফ্রম, কোথা থেকে প্ল্যাটলেট তৈরি হয়? ম্যাক্রোফেজ, মেটালিস্টিক সেল, মনোসাইট, নাকি মেগা ক্যারোটিক সেল? ক্যারোসাইট। হ্যাঁ, এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিল। আমাদের শরীরে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে? কি বলছো, তোমার কি মনে হচ্ছে? 20টা।
20টা। আচ্ছা দেখো এখানে কোশ্চেন দিয়েছে নিম্নলিখিত কোনটি ex-situ কনজারভেশনের উদাহরণ? কি হবে? ভুল করেছে, বেকার ওটা আমি পড়ালাম দিন ধরে। ex-situ আর in-situ কনজারভেশন। ex-situ মানে কি? বাইরে, মানে যেটা হ্যাবিটেট, প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর কি আছে, একটা হ্যাবিটেট আছে। হ্যাবিটেট মানে বোঝো, হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান। যে জায়গায় তার জায়গা, সেই জায়গাটাকে বাদ দিয়ে যখন অন্য কোনো একটা জায়গায় তাকে রাখা হবে, ধরো পাখি, পাখি জঙ্গলে থাকে, তুমি এখানে সোনার খাঁচা করে রাখছো ঘরে এনে, এটা হচ্ছে ex-situ কনজারভেশন। বুঝতে পারছো? চিড়িয়াখানা, তারপর এই যে ধরো সিড ব্যাংক, এই যে এগুলো, তারপর যেগুলো জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটাকে স্যাংচুয়ারি বলে, এগুলো হচ্ছে ইন-সিটু কনজারভেশন। ঠিক আছে? পবিত্র অরণ্য, যা খুশি এক্সাম মানে অপশনে দিয়ে দেয়, পবিত্র অরণ্য। তো এটা হবে সিড ব্যাংক হবে, বোঝা গেছে? তাহলে ex-situ কনজারভেশন তোমার এই যে ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, এগুলো হচ্ছে ইন-সিটু কনজারভেশন। স্যাংচুয়ারি মানে বন্যপ্রাণী অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে ইন-সিটু কনজারভেশন। এটা আর ভুলো না, এখান থেকে কোশ্চেন আসেই আসে, বোঝা গেছে? যে কোনো পরীক্ষাতে আসে। ইন-সিটু, ex-situ, আরেকটা হয় কি ক্রায়ো সংরক্ষণ। কি বললাম? ক্রায়ো সংরক্ষণ। এখানে কি করা হয়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে মানে যে কিছু ফুলের উদ্ভিদের ভ্রূণ, এগুলোকে সংরক্ষণ করা হয়। এই যে কোশ্চেনটা, মানব হৃৎপিণ্ডে কোন রক্তনালী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। শিরা বা ধমনী তো হবে, কিন্তু এখানে লেখা আছে পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, অ্যাওর্টা। শিরা কি করে? তাহলে শিরা হবে না, কি বলছো? পালমোনারি শিরা। দেখো কি সুন্দর কোশ্চেন এসেছে, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি সাদা বুক গলা মাছরাঙা, এটা কাদের জাতীয় পাখি? পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রবর্তন কে করেছিল, মানে প্রবর্তন কে করেছিল? ইকোসিস্টেম, ইকোসিস্টেম, ওডাম রেইটার, মিনহারা ট্যান্সলে। ট্যান্সলে হবে, আগের দিন বললাম না, ট্যান্সলে। আর তোমার ইয়ে ওই ওরা অর্ধেক কোয়েশ্চেন দেখবে ক্লাসে আলোচনা হয়েছে, সব ভুল করে দিয়ে আসবে পরীক্ষাতে। এজি ট্যান্সলে, আরেকজন কি নাম বলেছিলাম? ইকোসিস্টেম, ইকোসিস্টেম যেটা হচ্ছে বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেছিল, লিখে রাখবে, এজি ট্যান্সলে। এজি ট্যান্সলে, বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেছিল এজি ট্যান্সলে। ইংলিশ পরীক্ষা দিয়েছো কেউ? কোশ্চেনটা আছে। তাহলে ইকোসিস্টেম কথাটি লিখে রাখো, ইকোসিস্টেম প্রথম ইউজ করছে এজি ট্যান্সলে। কত সালটা লিখে রাখবে? 1935 সালে, লিখে রাখো, ইয়ারটা লিখে রাখো, 1935 সালে এজি ট্যান্সলে ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেছিল। ইকোসিস্টেম। আর একটা আছে ইকোলজি, লিখে রাখো, ইকোলজি, তারপর সাথে লিখে রাখো ইকোলজি। এখন পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে, ওটা নিয়ে আর ভাবো না, ওটা পেরিয়ে গেছে। এরপরে এই 14 তারিখটা পেরাক, তারপরে ভাববে। ঠিক আছে? ইকোলজি, ইকোলজি কথাটা প্রথম কে ব্যবহার করেছিল?
ইকোলজি কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? অপশন, এই তো ওডাম অপশন হবে, ট্যান্সলে হবে, ওটা 1935। এটা হবে, লিখে রাখো, আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল। আমাদের যে মানুষের যে স্বাভাবিক রক্ত, এটা কি আম্লিক না ক্ষারীয় নাকি প্রশমিত? ক্ষারীয় হবে। আচ্ছা, পিএইচ এর মান কত? আমাদের বিশুদ্ধ রক্তের পিএইচ এর মান কত? 7.4। তাহলে ক্ষারীয়ই তো হচ্ছে, উপর দিকে যাচ্ছে না। তোমরা জানো যে নিচ দিকে গেলে আম্লিক হয়, উপর দিকে খেলে ক্ষারীয় হয়, কিন্তু ওইটুকু আর ভেবে করতে পারবে না, ভুল করে আসবে অর্ধেক জন। আমাদের শরীরে যে ওজনের পরিমাণে মানব দেহের শতকরা কতটা জল থাকে? 66% জল থাকে। আমাদের যে পেশিতে ক্লান্তি আছে, এটার জন্য কোন অ্যাসিড দায়ী? অপশন দিচ্ছি, বলবে। ল্যাকটিক অ্যাসিড। হিমোগ্লোবিনে কোন ধাতব আয়ন থাকে? আয়রন থাকে, ভেরি গুড। তাহলে এটা লিখলে, ইকোসিস্টেমটা, ইকোলজিটা লিখলে, এটা লিখে রাখবে 1866 সাল। আর্নেস্ট হ্যাকেল 1866 সালে ইকোলজি কথাটি ব্যবহার করেছে। এটা গুলিয়ে ফেলো না, তো সব দিন উল্টো পাল্টা হয় ইকোলজি আর ইকোসিস্টেমের মধ্যে। একটা আর্নেস্ট হ্যাকেল আর এজি টেন্সলে দুটোই যদি অপশনে দিয়ে দেয় তো হতে বাধ্য। একটা আর্নেস্ট হ্যাকেল আর একটা এজি টেন্সলে। মনে রাখবে কোনোভাবে। আর ওডাম যেটা বলেছে, ওডাম হচ্ছে কি বলতো, আরেকদিন আরেকটা কথার নাম বলেছিলাম, চার্লস এলটন। চার্লস এলটন বাস্তুতান্ত্রিক যে পিরামিড, এই বাস্তুতান্ত্রিক পিরামিডের কথা বলেছে। পিরামিড, চার্লস এলটন। এগুলো লাগবে। হুম। কি? আরেকবার বলো, কি বললে? কিসের উদাহরণ বলছে? হ্যাঁ, এটা লিখবে চার্লস এলটন। কি বললাম? চার্লস এলটন বাস্তুতান্ত্রিক পিরামিড এই কনসেপ্টটা দিয়েছে। ঠিক আছে, চার্লস এলটন হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিডের কনসেপ্টটা দিয়েছে। আর ওডামকে লিখে রাখবে ফাদার অফ মডার্ন ইকোলজি। লিখে রাখবে ফাদার অফ মডার্ন ইকোলজি। ফাদার অফ মডার্ন ইকোলজি, এটা হচ্ছে তোমার ওডাম। ওডাম হচ্ছে দ্য ফাদার অফ মডার্ন ইকোলজি। চার্লস এলটন ইকোলজিক্যাল পিরামিডের কনসেপ্টটা দিয়েছে। সালটা লিখে রাখবে 1927 সাল, 1927, 1927 সালে। হয়ে গেছে রিলেটেড কোশ্চেন। সোয়াইন ফ্লু, এই সোয়াইন ফ্লুটা একটি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? সোয়াইন ফ্লুটা হচ্ছে ভাইরাস। তাহলে গুটি বসন্তের প্রতিষেধক কে আবিষ্কার করেছিল? এডওয়ার্ড জেনার। আমাদের সব থেকে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি? নীল তিমি। ভারতে সর্বপ্রথম টেস্ট টিউব বেবি কখন জন্মগ্রহণ করেছিল? কত সাল? লিখে রাখবেন 1986। টেস্ট টিউব বেবি ফার্স্ট 1986, 1986 সালে ভারতে প্রথম টেস্ট টিউব বেবি। আচ্ছা, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত বলতো? তোমরা বলো তো, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98 দশমিক কত?
98.6 6 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলে কত? 37 ডিগ্রি। 37। বলো তো কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়? মাইনাস কত? হ্যাঁ, 40। একটা সূত্র আছে দেখবে, C/5 সমান F-32/9। এই সূত্রে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান বের করা যায়। যদি সেলসিয়াসের মানটা দেওয়া থাকে তাহলে ফারেনহাইটটা বেরিয়ে যাবে, আর ফারেনহাইট দেওয়া থাকলে সেলসিয়াসের মান বেরিয়ে যাবে। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয় -40 ডিগ্রি সেলসিয়াস। হয়েছে? তোমাদের এই ইয়েটা পড়া হয়েছে, ওই প্ল্যান্ট মরফোলজি, পাতা ফুল এগুলো পড়ানো হয়েছিল কি? হয়নি? অ্যালিল রিলেটেড প্রকট করছো না তোমার? দেখছি আমি আলোচনা করে একটু, তারপর বায়োলজি স্যারের সাথে কথা বলে আমি দেখছি, তারপর কোন জায়গাটা পড়াতে হবে, একটা দুটো ক্লাস করে দেওয়া হবে। আচ্ছা, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 120 দিন। আচ্ছা, পোলিও টিকা কে আবিষ্কার করেছে? অপশন দিচ্ছি দেখো, এমন অপশন দিয়েছে এটা বোঝা যাবে। জোনাস সাল্ক নাকি লুই পাস্তুর? তাহলে জোনাস সল্টটা কি? লিখে রাখবে, পোলিও টিকা লিখে রাখো, এগুলো লাগবে। পোলিও ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন প্রথম ডিসকভার করেছে ওই জোনাস সাল্ক। লিখে রাখবে পোলিও ভ্যাকসিন বা পোলিও টিকা 1955 সালে। উনিশশো কত বললো? 55। আর লুই পাস্তুরকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। লুই পাস্তুর হচ্ছে ফাদার অফ মাইক্রোবায়োলজি। ওই জোনাস সল্কের নামটা মনে রাখবে, পোলিও টিকা জোনাস সল্ক, এটা ভুল করবে অনেকে। আর লুই পাস্তুরটা লিখে রাখবে কি, মাইক্রোবায়োলজির জনক, অণুজীব বিদ্যার জনক কাকে বলা হয়? লুই পাস্তুর। আর লুই পাস্তুর একটা ইম্পর্টেন্ট কাজ করেছিল, যেটা হচ্ছে রেবিস ভ্যাকসিন। রেবিস মানে কি? জলাতঙ্ক, তাই তো? ইন্দুর, বিড়াল সবই বটে। রেবিস যে টিকা দেওয়া হয়, এটা সব কিছুতে দেওয়া হয়, ইন্দুর, বিড়াল, কুকুর সবগুলোতে। রেবিস ভ্যাকসিন এটা হচ্ছে লুই পাস্তুর, জলাতঙ্ক রোগের টিকা। হয়েছে? এই যে এখান থেকে কোশ্চেন দিয়েছে না, নন এন্ডোস্পার্মিক বীজে খাদ্য সঞ্চিত থাকে, কোথায় থাকে? এগুলো কিন্তু লাগবে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। পিত্তরস কোথা থেকে তৈরি হয়? অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ নাকি পিত্তথলি? যকৃৎ অপশানে নেই। আছে, অপশন আছে, যকৃতে আছে। এই সাইড
বলতো সব থেকে বড় ফ্রেশ ওয়াটার লেক ভারতের, মিষ্টি জলের হ্রদ ভারতের, একটাই মনে আছে সুপ্রিয়, ভারতের মিষ্টি জলের হ্রদ উলার। এখানে দেখো অপশন আছে ডাল, উলার, লোকটাক আর চিল্কা। চিল্কাটা মিষ্টি জল, খেয়ে আসবে যে। চিল্কা লেকটা হচ্ছে নোনা জলের হ্রদ, স্যালাইন ওয়াটার লেক, সমুদ্রের জলের সাথে কানেক্ট আছে। সমুদ্রের জলটা কখনো মিষ্টি হয়? চিল্কা হচ্ছে সব থেকে বড় লেগুন, নোনা জলের হ্রদ। লোকটাক লেকটা হচ্ছে জলের হ্রদ, লোকটাক। লোকটাক লেকের উপর কি আছে? একটা ন্যাশনাল পার্ক, বলো তো কি নাম? আগের দিনে বললাম। হ্যাঁ, সব থেকে বড় লার্জেস্ট মিষ্টি জলের হ্রদ কোনটা হবে? উলারটা হবে, উলার হবে লার্জেস্ট। আর লোকটাকও ফ্রেশ ওয়াটারই বটে, কিন্তু লার্জেস্ট নয়। এটা এখানে উলারই করতে হবে। বলতো আমাদের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? দেখো এখানে 15 আগস্ট 1947 করে চলে এসছে। ঠিক আছে, মাথা মোটার মতো। ঠিক আছে, এটা আমি ক্লাসে যতবার জিকে পড়াইছি ততবার বলেছি। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। মানে অ্যাকচুয়ালি এই অপশনটা কি 15 আগস্ট 1947, এটা খুব একটা লোভী অপশন, মানে এটা দেখে মনে হবে যে এটাই হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল, সেদিন তো আর সংবিধান হয়নি। ভারতের সংবিধানের মৌলিক অধিকার কতগুলি আছে? 6টি। আর মৌলিক কর্তব্য 12টি আছে না 11টি আছে নাকি 10টি আছে? সে অন্ধ লোকের মতো যে বলছো তোমরা। 11টি হবে। ঠিক আছে, 10টা মৌলিক অধিকার প্রথমে ছিল, এখন 11টা। 2002 সালে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে রাইট টু এডুকেশন, শিক্ষার যে অধিকার আছে প্রত্যেকটা শিশুর, এগুলো জানা দরকার। 6 থেকে 14 বছর, 6 থেকে 14 বছর প্রতিটি শিশুর শিক্ষা ম্যান্ডেটরি, এটা বলা হয়েছে। লাস্ট 10টা ছিল, পরে একটা অ্যাড হয়েছে মৌলিক অধিকার 2002 সালে। সেখানে কি বলা হচ্ছে যে 6 থেকে 14 বছর প্রতিটা শিশুর শিক্ষা বাধ্যতামূলক। বোঝা গেছে? যা জিকে গুলো দিয়েছে না, কোনটা? এইটা কোনটা গঠিত হয়েছে? সংবিধান কার্যকরী হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। আর গৃহীত যদি বলা হয় ভারতের সংবিধান কবে গৃহীত হয় বা লেখার কাজ শেষ হয়, তাহলে এটা লিখবে ভারতের সংবিধান গৃহীত হয়, বা এটাকে ইংলিশে বলা হয় অ্যাডপ্টেড। এটা হবে 1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে, এদিন লেখা শেষ হয়ে গেছে সংবিধান, কিন্তু ভারতের সংবিধান চালু হয়নি। ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। আচ্ছা, গণপরিষদ, এটা লেখার আগে একটা কমিটি গঠন হয়েছিল যেটাকে গণপরিষদ বলা হয়। এই গণপরিষদের প্রথম হয়েছিল 1946 সাল, এটা গঠিত হয় 1946 সালের 9 ডিসেম্বর। প্রথম মিটিং হয় 9 ডিসেম্বর। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এই গণপরিষদেরও প্রথম স্থায়ী সভাপতি হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, দেখো এখানে পিরামিডের বলছে উল্টানো পিরামিড, যেটাকে ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস। বায়োমাস মানে যেটাকে জীব ঘর বলা হয়, কোন বাস্তুতন্ত্রে দেখা যায় বলছে। ইনভার্টেড পিরামিড কোন বাস্তুতন্ত্রে দেখা যায়? অপশন দিচ্ছি, বনজ বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র, তারপর গ্রাসল্যান্ড বাস্তুতন্ত্র, আরেকটা হচ্ছে
মানে তৃণভূমির বাস্তুতন্ত্র, একটা মরুভূমির বাস্তুতন্ত্র। এটা একবার জলজটাই করো, জলজ বাস্তুতন্ত্র। ইনভার্টেড পিরামিড যেটাকে বলছে উল্টানো পিরামিড, উল্টানো পিরামিড দেখা যায় জলজ বাস্তুতন্ত্রে। আর বাস্তুতান্ত্রিক পিরামিড প্রথম কথাটি কে বলেছিল, কে পিরামিডের কনসেপ্টটা দিয়েছিল? একটু আগে লিখলাম, চার্লস এলটন। এখনই ভুলে যাচ্ছ, এখনই পরীক্ষা হলে এখনো বুঝতে পারবো। তাহলে ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? ইকোসিস্টেম, এজি টান্সলে। আচ্ছা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, দেখো কোয়েশ্চেনটা পড়েছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কতবার পড়িয়েছি, আগের দিনে পড়ালাম, তার আগেও পড়িয়েছি। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়েছিল? বন্যপ্রাণী সুরক্ষা আইন, বন্যপ্রাণী সুরক্ষা আইন, ওয়াইল্ড লাইফ 1972, 1972, 1972 সাল। আচ্ছা, বন সুরক্ষা আইন কখন হয়েছিল? শুধু বন আইন বললে 27 হবে, আর বন সুরক্ষা আইন হলে 1980 হবে, আর পরিবেশ সুরক্ষা আইন হলে 1986 হবে। পরিবেশ সুরক্ষা আইন, হ্যাঁ, তো ভুল তো হবেই। ব্রায়োফাইট, ব্রায়োফাইট উদ্ভিদ হলো কি? ব্রায়োফাইট উদ্ভিদ কোথায় দেখা যায়? কোনগুলো ব্রায়োফাইট উদ্ভিদ? না, কোয়েশ্চেনটা নাও। আচ্ছা, মরুভূমি অঞ্চলের উদ্ভিদগুলোকে কি বলা হয়? হ্যাঁ, জেরোফাইট। আচ্ছা, মরুভূমি অঞ্চলে বিখ্যাত কি কি উদ্ভিদ আছে? এরা কিভাবে সালোক সংশ্লেষ করে? হ্যাঁ, ওদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়, স্পাইন, কাঁটাতে। এরা কাণ্ডের সাহায্যে, কাণ্ডের সবুজ রঙের হয় এবং কাণ্ডের সাহায্যে সালোক সংশ্লেষ করে। তাহলে পলিওটিকা কে আবিষ্কার করে বললাম? জোনাস সল্ক, সল্ক, বানানটা লিখতে পারোনি তো? জোনাস সল্ক, লয়ে ক লিখবেন, সল্ক, জোনাস সল্ক। পর্ণকাণ্ড দেখা যায় কাদের? পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড ক্যাকটাসে দেখা যায়। মরুভূমি অঞ্চলে উদ্ভিদের পর্ণকাণ্ড। আর ম্যানগ্রোভ উদ্ভিদের কি কাণ্ড দেখা যায়? ফনিমনসা, ক্যাকটাস, এদের কাণ্ডকে পর্ণকাণ্ড বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নিউ মেটাফোর কোন উদ্ভিদে দেখা যায়? নিউ মেটাফোর লবণাম্ব উদ্ভিদের নিউ মেটাফোর। আচ্ছা, গ্রন্থি কাণ্ড কাদের দেখা যায়? গ্রন্থি কাণ্ড, এটা জলাভূমির মধ্যে তোমার পদ্মে পাবে, পদ্ম। হতে পারে। আচ্ছা, জলজ উদ্ভিদ গুলোকে কি বলা হয়? হাইড্রোফাইট। হাইড্রো সবসময় মনে রাখবে, হাইড্রো কথাটা জলাভূমির সাথে যুক্ত। হাইড্রো কথাটা সবসময় জলাভূমির সাথে যুক্ত। তাহলে বলো তো, ফিলোজফি জুলজি বইটি কার লেখা?
ল্যামার্কের লেখা। আচ্ছা বলো, জার্ম প্লাজম তত্ত্ব, জার্ম প্লাজম তত্ত্ব কার? ভাইসম্যান, ভেরি গুড। জার্ম প্লাজম তত্ত্ব হচ্ছে ভাইসম্যান। সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন একজন বিজ্ঞানী, জেনোফেন বলে। বলছে প্রথম জীবাশ্ম আবিষ্কার করেছিলেন জেনোফেন। জেনোফেন নামে একজন। আর সমসংস্থ অঙ্গের কিছু উদাহরণ আর সমবৃত্তীয় উদাহরণগুলো মনে রাখবে, ঠিক আছে? অনেকগুলো করে উদাহরণ মনে রাখবে। কয়েকটি জীবন্ত জীবাশ্মের নাম লিখে রাখো। শিলাকান্ত, লিমিউলাস, লিমিউলাস, শিলাকান্ত, শিলাকান্ত, লিমিউলাস, এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। এবং প্যারিপ্যাটাস, জীবন্ত জীবাশ্ম প্রাণী। এরা জীবন্ত জীবাশ্ম প্রাণী। প্যারিপ্যাটাস, এরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম প্রাণী। প্যারিপ্যাটাস, এগুলো জীবন্ত জীবাশ্ম প্রাণী। মানবদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম বলো। অ্যাপেন্ডিক্স, যেটা লুপ্ত হয়ে গেছে। আচ্ছা, প্যালিও অন্টোলজি বা জীবাশ্ম বিদ্যা, যেটা জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা, তাদের তার জনক কাকে বলা হয়? প্যালিও অন্টোলজির জনক লিখে রাখবে লিওনার্দো দা ভিঞ্চি। আমি বলেছিলাম আগেও, লিওনার্দো দা ভিঞ্চিকে প্যালিও অন্টোলজির জনক বলা হয়। প্যালিও অন্টোলজি, যেটা জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা, সে প্যালিও অন্টোলজির জনক বলা হয় লিওনার্দো দা ভিঞ্চি। প্যালিও অন্টোলজি। যদি বলা হয় আধুনিক, আধুনিক প্যালিও অন্টোলজির জনক, তাহলে হবে জর্জ কুভিয়ার। প্যালিও অন্টোলজির জনক হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। নাম শুনোনি? লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা, আধুনিক প্যালিওন্টোলজির জনক বলা হয় জর্জ কুভিয়ার। জর্জ কুভিয়ারকে আধুনিক প্যালিওন্টোলজির জনক বলা হয়। হ্যালো। হ্যাঁ, 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 তোমাকে আমি, বলো। ব্যাসটা আমি একটু দেখি, কথা বলে দেখি প্র্যাকটিসার যারা আছে ওদের সাথে একটু কথা বলে। মানে এখন এই শুরু করতে হবে এরপর আর কি। এতদিন তো সে পরীক্ষা হলো, ইমপ্রুভমেন্ট হলো। আর আমি নার্সিং এন্ট্রান্স এমনি ব্যাচটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এই যে পরীক্ষা আছে 14 তারিখ যেটা, সেই জন্য আর নতুন ব্যাচ করা হয়নি। দেখছি এরপর তারা বাকি স্যারদের সাথে কথা বলে। হ্যাঁ, করবো করবো। তুমি করো না, একটু হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি তোমাকে জানাবো। ওটা ঠিক করবো, সেরকম বেশি কিছু থাকবে না। মান্থলি একটা থাকবে, শুরুতে হয়তো অ্যাডমিশন ফিস একটা থাকে। ঠিক আছে, শুরুতে অ্যাডমিশন ফিস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন নার্সিং করার পর রিক্রুটমেন্ট যে এক্সাম গুলো হচ্ছে, সেগুলোর জন্য পড়তে হবে, বুঝতে পারছো? এখন যে ফোন করেছিল, কমপ্লিট হয়ে গেছে কোর্স। কোর্স কমপ্লিট করার পরেও আবার পড়তে হবে। মানে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য, রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, মানে শান্তি নেই যতদিন না তুমি পাচ্ছ গভর্নমেন্ট। এখন একটা পেলে তোমার একটা কোর্সটা করতে পারবে ঠিকঠাক ভাবে, তারপর আবার পড়তে হবে। মানে পড়াটা এখন পিছন ছাড়বে না, ঠিক আছে, পড়ে যেতেই হবে। আর পঞ্চায়েত 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 করে সবাই মাথা খারাপ করেছে, পঞ্চায়েত এখন কিছুই হয়নি। ঠিক আছে।
এখন কোনো কিছুই ফর্ম বেরায়নি, বুঝতে পারছি। সবার মুখে একটাই গল্প, সে একদিন বলে দিয়েছে পড়ে যেতে হবে, পরীক্ষা একসাথে হয়তো দেখবে প্রতি একটা মাসে দুটো তিনটে পরীক্ষা হয়ে গেল। কিন্তু এখন নিজেকে ফাউন্ডেশন করতে হবে। এই যে পড়া শুরু করেছো, পড়াটা ছেড়ে দিলে হবে না। সবাই পাবে, পরীক্ষা দেবে, যখন হবে দেবে। এই যে পড়া শুরু করেছো, তোমাদের পড়াটা কন্টিনিউ রাখতে হবে। এই যে এটা ধরো তোমরা যেটা পড়ছো কম্পিটিটিভ পরীক্ষার মতোই, যে কোনো পরীক্ষা হোক তুমি দিতে পারবে। আমাদের কাছে ইংলিশ তুমি যেটা পড়েছো ধরো, এবার ধরো ডাব্লিউপি এর পরীক্ষা হবে, ইংলিশের পরিমাণটা বাড়াচ্ছে, আগে 10 নম্বর ছিল এখন 25 করবে শুনছি। এরপর কি, যারা ধরো ক্লাসগুলো করেছে বা ইংলিশ ধরো সিলেবাসে কি, ম্যাথ সিলেবাসে কি, বাকি সব সাবজেক্টে যেগুলো তোমরা পড়েছো সেটা পুরোটাই কাজে লাগবে। আরো এক্সট্রা পড়তে হবে, জিকেটা আরো ডিটেলসে পড়তে হবে। তো সেটার জন্য পড়লেই হবে, তার জন্য পড়াটা ছেড়ে দিলে হবে না। আচ্ছা, সালোক সংশ্লেষ আলোক দশায় সম্পন্ন হয়, তাই তো? আর অন্ধকার দশায় কি হয়? শ্বসন। আচ্ছা, যাই হোক, কিছু একটা বটে। তো সালোক সংশ্লেষে আহ আলোক দশায় যেটা সম্পন্ন হয়, ক্লোরোপ্লাস্টে গ্রানায় হয় নাকি স্ট্রোমাতে হয়? গ্রানাতে হয়। আর অন্ধকার দশা স্ট্রোমাতে হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, বলে রেশম চাষকে কি বলা হয়? স্পিসিকালচার, সেরিকালচার নাকি ওলেরিকালচার? রেশম চাষ সেরিকালচার। ওলেরিকালচারে কি হয়? ওলেরিকালচার শাকসবজি, ফুল। ফুলটা ফুলটা ফ্লোরি, ঠিক বলেছো, ফুলটা হচ্ছে ফ্লোরিকালচার। আচ্ছা, এই মাছ সংক্রান্ত যে রিভলিউশন যেটাকে বলা হয় ব্লু রিভলিউশন, তাই তো? ব্লু রিভলিউশন, এই মাছ এগুলোকে নিয়ে একটা রিভলিউশন নিয়ে আসা হয়েছে, এটাকে ব্লু রিভলিউশন বলা হয়। আর হলুদ, ইয়েলো রিভলিউশন, ইয়েলোটা কি সংক্রান্ত? বিভিন্ন তৈলবীজ, ডাল জাতীয় শস্য, যেগুলোকে বলা হয় হলুদ বিপ্লব। আচ্ছা, গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লব কখন শুরু হয়েছিল? বলতো সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তুমি যেটা বলবে সেটাই বলো। নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ। আচ্ছা, ভারতের কাকে বলা হয়? এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন। আচ্ছা, নরম্যান বোরলগের নামে একটা পুরস্কার দেওয়া হয়, নরম্যান বোরলগ অ্যাওয়ার্ড, যেটা ওই কৃষি সংক্রান্ত পুরস্কার। আচ্ছা, সবুজ বিপ্লব এটা হচ্ছে 1966 থেকে 67 এই সময় চালু হয়েছিল। তারপরে তোমরা দেখেছো যে হোয়াইট রেভলিউশন, ফাদার কাকে বলা হয় হোয়াইট রেভলিউশনের? ভার্গিস কুরি। হোয়াইট রেভলিউশনের ভার্গিস কুরি বলা হয়। ভার্গিস কুরি ছিল আমাদের যে কোম্পানি আমুল, আমুল আনন্ত মিল্ক ইউনাইটেড লিমিটেড। আনন্ত মিল্ক ইউনাইটেড লিমিটেড, আমুল যে হেডকোয়ার্টার কোথায় আছে? এটা আনন্দ আছে। আনন্দ, আনন্দ হচ্ছে একটা সিটি। আনন্দ এই শহরটা কোথায় আছে? গুজরাটে। এবং গুজরাটের আনন্দে এই আমুলের হেডকোয়ার্টার আছে। এই আমুলের ফার্স্ট চেয়ারম্যান কে ছিল? এই ভার্গিস কুরি। এবং ভার্গিস কুরিকে বলা হয় ফাদার অফ হোয়াইট রিভলিউশন। 1970-এর দিকে এটা হয়েছিল। আচ্ছা, এই যে রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, রেড ডাটা বুক কত সালে পাবলিশ হয়? পাবলিশ হয়েছিল 1963 সালে। গ্রিন ডাটা বুক 1987। আমার মনে থাকছে, তোমাদেরও তো থাকা উচিত। ঠিক আছে। এটা একটা সংস্থা পাবলিশ করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কি নাম? আইইউসিএন। আইইউসিএন, কি বললাম? আইইউসিএন। আইইউসিএন এর ফুল ফর্ম কি? ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস। বাড়ি যাবো, হয়ে গেল। আজকে ওয়েদারটা ভালো আছে, দেখো গরম নেই অত। আইইউসিএন এর হেডকোয়ার্টার কোথায়? আইইউসিএন। আচ্ছা, ইউনেস্কোর নাম শুনেছো তোমরা?
ইউনেস্কো কি করে? আমাদের যে ওয়ার্ল্ডের কালচারাল এবং এডুকেশনাল যে অর্গানাইজেশন গুলো আছে, এদের কাজ হচ্ছে পৃথিবীতে যে কালচারাল কিছু সাইট আছে, যেমন ধরো কিছু মন্দির আছে, ওটা ন্যাচারাল, ওটা সুন্দরবন যেটা বলছো, এটা ন্যাচারাল একটা হেরিটেজ সাইট, সেই জায়গাগুলোকে একটা তকমা দেয়। ইউনেস্কোর কাজ, ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। প্যারিস হচ্ছে ফ্রান্সের ক্যাপিটাল। আর আইইউসিএন এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের গ্ল্যান্ড, লিখে রাখবে। আইইউসিএন এর হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড। গ্ল্যান্ড হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের গ্ল্যান্ড হচ্ছে আইইউসিএন এর হেডকোয়ার্টার। গ্ল্যান্ড না বলে তোমরা ইয়েও বলতে পারো, সুইজারল্যান্ডে ওই গ্ল্যান্ডে অপশনে থাকবে, দেখবেন। এটা 1948 সালে। আচ্ছা, WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। আচ্ছা, মেট্রোলজি ডে কবে? আবহাওয়া দিবস 23শে মার্চ। এবং এই 23শে মার্চ WMO এস্টাবলিশ হয়েছিল, 23শে মার্চ 1950 সাল। 1950 সালে। চিপকো আন্দোলনের একজন নেতার নাম বলো। চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণা আর চণ্ডী প্রসাদ ভাট। নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতা মেধা পাটেকার। মেধা পাটেকার, নর্মদা বাঁচাও মেধা পাটেকার। বাবা আমতে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়ের লেখা একটি বইয়ের নাম দ্য গড অফ স্মল থিংস, যেটার জন্য তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এটা কোথায় হয়েছিল বলতো? কেরালা। কেরালাতে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। থিংস, THINGS, দ্য গড অফ স্মল থিংস। আচ্ছা, ধরে রাখো এখন আর 7 দিন আছে। 7 দিনে কি পড়বে বলো? রিভিশন তো করতেই হবে। পড়া দিয়ে দিচ্ছি আজকে আমি, যে পড়াগুলো পড়ে আসবো, মোটামুটি সব রিভিশন করবো আজকে। গ্রুপে পড়া দিয়ে দেবো, যে পড়াগুলো 7 দিনের মধ্যে। শনিবারে পড়ে আসবে, শনিবারে আরো কিছু পড়া দেবো। কে? হ্যাঁ, করে দেবো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হুবহু আসবে না, ওই টাইপের কোয়েশ্চেন আসবে, বুঝা গেছে? ওই টাইপের কোয়েশ্চেন আসবে। যাও যাও যাও, তোমাদের ছেড়ে যে তোমাদের আর থাকা যাবে না, বুঝতে পারছি। দেখো, ইংলিশের একটা প্র্যাকটিস সেট দেবো, করে আনবে। আর যেটা হচ্ছে ওই প্রিভিয়াস ইয়ার যেগুলো রিলেটেড আমি করে আলোচনা করে দেবো, ঠিক আছে? ওটাও আমার একটাই নাম্বার। দিশা, তাহলে কি করে বলো তো? এই কদিন ক্লাসগুলো করো, বায়োলজি আমি ক্লাসগুলো সব পাঠিয়ে দেবো তোমার। 5-6টা ক্লাস করো মিনিমাম। করেছো? 2টি ক্লাস থেকে পাঠিয়েছিলাম বায়োলজি। ফিজিক্সে 2-3টে ক্লাস আছে, এগুলো পাঠিয়ে দেবো, ওগুলো করো। ইউটিউবে আপলোড করা আছে তোমার, ওইগুলো প্রাইভেট করা আছে, কিন্তু তোমার পাঠিয়ে দেবো ওগুলো। প্রতিদিন 2-3টা করে ক্লাসগুলো করো, সিলেবাসটা রিভিশন হয়ে যাবে। আগে যা পড়া হয়েছে না পড়া হয়েছে, তুমি ক্লাসগুলো করোনি, বায়োলজি যে স্যার পড়ায় তুমি ক্লাসগুলো করোনি, ক্লাসগুলো করো, আমি পাঠিয়ে রাখছি। দেখবে সবকিছু 1-1.5 ঘন্টা ক্লাসে অনেক কিছু ডিসকাশন আছে, ঠিক আছে?